বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন সময়ের জমিদার বাড়ি। এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকমের ইতিহাস। প্রাচীন জমিদারদের স্মৃতির সাক্ষী জমিদার বাড়ি দেখে একদিকে যেমন জমিদারদের জীবন যাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়, অন্যদিকে সেকালের সাংস্কৃতিক ঐতিহ্যের অনেক বিষয় জানা যায়। অতীতে সমস্ত জমিদার বাড়িই ছিল কম বেশি জাঁকজমকপূর্ণ, কিন্তু বর্তমানে সংস্কার ও সংরক্ষণের অভাবে জমিদার বাড়িগুলোর সেই চাকচিক্য আর নেই। অনেক দেশে কিংবা অঞ্চলে জন্ম হয় ইতিহাস সৃষ্টিকারী কিছু ব্যক্তিত্বের। এমনই একজন ঐতিহাসিক পুরুষ রাজা সীতারাম রায়। দক্ষিণবঙ্গের যশোর খুলনা অঞ্চলে তার আবির্ভাব হয়। আজ আমরা আলোচনা করব সীতারাম রায়ের সম্পর্কে। তো চলুন দেরি না করে জানতে শুরু করি রাজা সীতারাম রায়ের প্রতিপত্তি, যশ ও খ্যাতি সম্পর্কে। রাজা সীতারাম রায় একজন প্রভাবশালী রাজা ছিলেন। তিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং বাংলায় স্বল্পকালীন সার্বভৌম হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুরে রাজধানী স্থাপন করেন, যেখানে প্রাসাদটি অবস্থিত, এবং সেখানে একটি 10 ভুজা মন্দির প্রতিষ্ঠা করেন। ইতিহাস বলে উত্তরাধিকার সূত্রে সীতারাম 17শো শতাব্দীতে ভূষণার অধীনে একটি ছোট্ট রাজ্যের শাসক হন। ভূষণা ছিল তৎকালীন ফতেয়াবাদ এবং বর্তমান সময়ের বৃহত্তর ফরিদপুর জেলার সমন্বয়ে গঠিত একটি পরগনা, একগুচ্ছ গ্রাম নিয়ে গঠিত। সে সময় করিম খান নামে এক পাঠান বিদ্রোহী পরগনায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। মুঘল ফৌজদার তাকে দমন করতে ব্যর্থ হন এবং মুঘল সম্রাট শায়েস্তা খান ভাবছিলেন কিভাবে বিদ্রোহ দমন করা যায়। সীতারাম বিদ্রোহীকে দমন করার জন্য এগিয়ে এলে রাজ্যের পরিচালক তাকে কয়েক হাজার পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে মিশনে পাঠান। সীতারাম বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং করিম খান নিহত হন। শায়েস্তা খান সাফল্যে অত্যন্ত খুশি হয়ে সীতারাম রায়কে তৎকালীন নলদী পরগনায় জায়গির দিয়ে পুরস্কৃত করেন। ভূষণায় মগ জলদস্যু ও পাঠান বিদ্রোহীদের পরাজিত করার জন্য তার নিষ্ঠা ও বীরত্বের জন্য তাকে রাজা উপাধি দেওয়া হয়। ভৌমিক রাজারা যখন কর প্রদানে গড়িমসি শুরু করেন, তখন সীতারাম 17 শতকের শেষের দিকে শায়েস্তা খানের নির্দেশে মোহাম্মদপুরে আসেন এবং তার ক্ষমতা, প্রভাব ও প্রজ্ঞার মাধ্যমে সমগ্র ভূষণা পরগনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার পর তৎকালীন জলদস্যুদের অনেকেই তার আজ্ঞাবহ হয়ে সীতারামের সেনাবাহিনীতে যোগ দিয়ে তাকে শক্তিশালী করে। পরবর্তীকালে সীতারাম মোহাম্মদপুরে তার রাজধানী স্থাপন করেন এবং রাষ্ট্রীয় পরিষেবা পরিচালনা শুরু করেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে আন্তরিক নিষ্ঠার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় রাজা হিসেবে খ্যাতি লাভ করেন। এক পর্যায়ে তিনি একটি সার্বজনীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেন এবং অসংখ্য দুর্গম দুর্গ তৈরি করতে শুরু করেন, যা মুঘল পরিবারগুলোর পছন্দ হয়নি। সিংহাসনে আরোহণের পর মুর্শিদ কুলি খান সীতারামের কাছ থেকে কর আদায়ের জন্য আবু তোরাবকে পাঠান, কিন্তু আবু তোরাব সীতারামের অধিনায়ক মোনাহাতির সাথে রক্তপাতের যুদ্ধে একটি করুণ পরিণতির মুখোমুখি হন। রাজা সীতারাম এই খবর শুনে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু রাজধানী রক্ষার জন্য বক্সালী খান ও দীঘাপতিয়ার রাজা দয়ারামের নেতৃত্বে সৈন্যদের বিরুদ্ধে বীরদর্পে যুদ্ধ করেন। যুদ্ধে তিনি ব্যর্থ হন এবং প্রতিপক্ষের হাতে ধরা পড়েন। এখানে বেশ কিছু ভুল তথ্য আছে বা তথ্যে গরমিল আছে, যেগুলো না বললেই না, কেননা দীঘাপতিয়া রাজার ইতিহাস ঘাটলে পাওয়া যায় দীঘাপতিয়ার রাজা সীতারাম রায়কে পরাজিত করার পরে তিনি তাকে এখানে আটক করে নিয়ে আসেন এবং নাটোর রাজা রামজীবনের হাতে হস্তান্তর করেন। কিন্তু সীতারাম রায়ের সম্পর্কিত যে তথ্য গুগলে দেওয়া আছে, সেখানে দেওয়া আছে সীতারাম রায় দয়ারামের হাতে ধরা পড়েননি।
ধরা না পড়ার জন্য তার পরিবার সকল সদস্যকে একটি নৌকায় নিয়ে যান। রাজা নৌকায় সমস্ত দরজা জানলা বন্ধ করে দেন এবং নৌকাটিকে রামসাগর নামে একটি নিকটবর্তী হ্রদে নিয়ে যাওয়া হয়। পরিবারটি সেখানে কুঠার দিয়ে নৌকার নিচে একটি গর্ত করে জলে নিমজ্জিত হয় এবং সেখানেই মৃত্যুবরণ করেন। সীতারামের রাজত্বকালে খনন করা হয় অনেক পুকুর বা দিঘি। অনেক জায়গা জুড়ে দুধসাগর, কৃষ্ণসাগর, সুখসাগর এবং শ্বেতসাগর এর মতো বড় বড় পুকুরগুলি সাধারণ জনগণের কাছে সুপেয় জলের সরবরাহের জন্য সময়ের সাথে সাথে মধুমতি গ্রাস করেছে। অপরদিকে কাচারি বাড়ি, দোলমঞ্চ এবং পদ্মপুকুর নামে একটি বড় পুকুর এখনও সীতারামের শাসনকালের সাক্ষ্য বহন করে চলছে। ভূষণার জমিদার সীতারাম রায়, দীঘাপতিয়ার রাজা দয়ারাম রায় ও নবাব আলীবর্দী খাঁ সম্পর্কিত বেশ কিছু তথ্য আমার হাতে আছে, যা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়নি। অন্য কোনো ভিডিওটিতে আমরা তুলে ধরব। সেই পর্যন্ত সাথে থাকুন এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।